হ্যালো ড্রামা লাভার্স, আজকে আমি তোমাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে ঢোকা সহজ কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব। ভাবো তো, তুমি আর তোমার বন্ধুরা মিলে একটা হারিয়ে যাওয়া ইউনিভার্সিটি খুঁজে পেলে, আর হঠাৎ করেই বুঝতে পারলে এটা কোনো সাধারণ ইউনিভার্সিটি না, এটা আসলে একটা জীবন্ত নরক, যেখানে রাত 7টার পর শুরু হয় ব্লাডি নাইট, যেখানে বাঁচতে হলে তোমাকে অন্যকে মারতেই হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এখানে তোমার নিজের বন্ধুরাও একসময় তোমার শত্রু হয়ে যেতে পারে। আজকের গল্পে আমরা দেখব জেন আর তার বন্ধুদের সেই ভয়ঙ্কর যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ মানেই মৃত্যু, প্রতিটাই হাসির পিছনে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, আর প্রতিটা রহস্যময় তোমাকে এমনভাবে ঘুরিয়ে দেবে যে তোমার মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে। তাহলে প্রস্তুত তো? কারণ এই গল্পটা শুধু একটা গল্প না, এটা একটা সার্ভাইভাল গেম, যেখানে হারলেই শেষ। এই সিরিজের প্রথম পর্ব আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। আর না দেখলেও সমস্যা নেই, আমি আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। একটি মেয়ে জঙ্গলে ভয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এরপর 6 জন বন্ধু, একটি দল মিয়া জেন মেট সহ একটি রহস্যময় হেইল ইউনিভার্সিটি খুঁজতে জঙ্গলে আসে। তারা একটি পুরনো ম্যাপের সাহায্যে জায়গাটা খুঁজে পায়, এবং সেখানে এক অদ্ভুত কেয়ারটেকারের সাথে দেখা হয়, যে তাদের ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকে তারা জানতে পারে এই ইউনিভার্সিটি মোটেও স্বাভাবিক নয়। এখানে রাত 7টার পর ব্লাডি নাইট শুরু হয়, যেখানে হত্যা পর্যন্ত বৈধ। হেডমিস্ট্রেস ভায়োলেট তাদের সতর্ক করে দেয়, রাতে বাইরে গেলে বেঁচে ফেরা অনেক বেশি কঠিন। রাতে সত্যিই ভয়াবহ ঘটনা শুরু হয়। স্টুডেন্টরা একে অপরকে আক্রমণ করে, সবাই ভয়ে নিজেদের রুমে লুকিয়ে থাকে। পরদিন তারা বের হতে চাইলে জানানো হয়, একবার এখানে ঢুকলে আর বের হওয়ার পথ নেই। এরপর তারা বুঝতে পারে এই জায়গাটা শুধু ভয়ঙ্করই না, বরং এখানে গ্যাং যুদ্ধ, অদ্ভুত নিয়ম, আর বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। ধীরে ধীরে তারা বুঝতে পারে এটা আসলে একটা জীবন্ত নরক, যেখানে টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস ডাইভ ইনটু দ্য ডার্ক ওয়ার্ল্ড অফ হেল ইউনিভার্সিটি, where survival is the only rule and trust is the biggest mistake. তো এখানে দেখা যায় ক্লাসে একজন টিচার কিছুটা লেট করে আসে। তখন নিকি তাকে বলে, আপনি লেট করে ফেলেছেন, আর আপনি কি জানেন না, সুপ্রিম ওইসব মানুষদের ঘৃণা করে যারা লেট করে আসে। যে মনে মনে ভাবে এই মেয়েটা কে, আর এত অ্যাটিটিউড কেন দেখায়, আর এই সুপ্রিমটাই বা কে। টিচার নিকিকে সরি বলে ক্লাস শুরু করে, কিন্তু নিকি শুধু জেনের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর জিজ্ঞাসা করে, তুমি কি সবকিছু জানো? জেন মনে মনে বলে, এই মেয়েটা আসলে কিসের কথা বলছে, সে আমাকে একা কেন ছাড়ছে না। জেন চুপ করে থাকলে সে তার গাল ধরে বলে, তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, তুমি সবকিছু জানো কিনা। সে বলে, না, আমি কিছুই জানি না, কিন্তু আমি নিজেই সবকিছু জেনে নেব, আর তোমার কোনো কিছুর প্রয়োজন নেই। যা শুনে সে হাসে আর বলে, কিন্তু মনে হচ্ছে তোমার কৌতূহল তোমাকে মেরেই ফেলছে। তবে যদি তুমি সত্যিটা জানতে চাও, তাহলে এটা তোমাকে বের করতে হবে, অথবা তোমার কাছে আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো রুলস ব্রেক করতে হবে। সে বলে, তুমি আমাকে একা ছেড়ে দাও। যদি আমার কোনো ব্যাপারে কৌতূহল থাকে, সেটা আমি নিজেই খুঁজে বের করব। নিকি হেসে তার মুখের চুইংগামটা তার দিকে ছুঁড়ে দেয় আর বলে, তুমি যদি তাড়াতাড়ি মরতে না চাও, তাহলে চুপচাপ রুলস মেনে নাও আর মুখ বন্ধ করে রাখো। জেন বলে, তুমি আসলে কে? নিকি বলে, আমি এখানকার বড় শয়তানগুলোর মধ্যে একজন। কেউ আমার সাথে এইভাবে কথা বলার সাহস পায় না, যেভাবে তুমি বলছো। এই বলে সে কলম নিয়ে তার হাতে আঘাত করতে গেলে জেন তার হাত ছাড়িয়ে নেয়। নিকি বলে, তুমি কিন্তু অনেক বেশি সাহসী, তোমার প্রশংসা করতেই হয়। তাই তো তোমার প্রতি আমার এক্সট্রা অ্যাটেনশন থাকবে। জেন মনে মনে বলে, এই মেয়েটা আসলে আমাকে টেস্ট করছে, কিন্তু আমার সত্যি এই ইউনিভার্সিটি সম্পর্কে কিছু জানার আছে। আর তাই আর তাই সে নিকিকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই আসলে এই ইউনিভার্সিটিতে কি চলছে। কিন্তু তখনই টিচার তাকে ডেকে
ক্লাসে মনোযোগ দিতে বলে। তাই জেন আর কিছুই বলে না। এরপর ক্লাস শেষে সবাই কথা বলছিল যে তারা স্কুলের অনেক জায়গায় অনেক রক্ত দেখেছে। মিয়া বলে, তোমরা কি এই লাল চুলওয়ালা ছেলেটাকে দেখেছো? তারা বলে, না, এখানে লাল চুলওয়ালা কোনো ছেলে নেই। সে বলে, আমি সত্যিই তাকে দেখেছি, কিন্তু সে ছেলেটা হঠাৎ করে কোথাও গায়েব হয়ে গেছে। তারা বলে, তুমি লাশ দেখেছো, তাই হয়তোবা তুমি উল্টাপাল্টা কিছু দেখেছো। এরপর তারা বলে, এখানে জেন আসেনি, তাদের সবার এখানে দেখা করার কথা ছিল। এদিকে আমরা দেখি জেন আসলে নিকিকে ফলো করছিল, কিন্তু নিকি এটা বুঝতে পেরে একটা জায়গায় লুকিয়ে যায় আর তাকে পেছন থেকে হঠাৎ করে হামলা করে আর বলে, এখন মরার জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি হয়তো জানো না, আমি অনেক মানুষকে মেরে ফেলেছি। তুমি কি সেই লিস্টে একজন হতে চাও? জেন বলে, আসলে তুমি কে? সে বলে, আমি নিকি গোল্ড। নেক্সট টাইম আমাকে বিরক্ত করবে না। এই বলে সে চলে যায়। এদিকে সবাই জেনের জন্য অপেক্ষা করছিল। মেট তো জেনের জন্য অনেক চিন্তিত হয়ে যায়, কারণ মেট জেনকে পছন্দ করত। ভেনিসা বলে, তুমি আগে শান্ত হও, এত উত্তেলা হও না, আর এত বেশি করার কোনো দরকার নেই। মেট বলে, আমার শুধু তাকে নিয়ে চিন্তা হচ্ছে। এই বলে সে জেনকে খুঁজতে চলে যায়। আর বাকিরা বলতে থাকে, তুমি ক্লাস মিস করতে পারবে না, কারণ এটা করলে রুলস ব্রেক করা হবে। তাই মিয়া তাকে আবারও নিয়ে আসে। আর ডেভ বলে, আজ রাতে তারা হোটেলে যাবে না, এখান থেকে সবকিছু সামনাসামনি দেখবে। মিয়া বলে, তুমি কি সিরিয়াস? আর তোমার কি মরার ইচ্ছা আছে? সে বলে, অবশ্যই না, তবে হয়তো সেই লাল চুলওয়ালা ছেলেটা এখানে থাকতে পারে, যাকে নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত। জেরম বলে, ডেভ ঠিক বলছে, আমরা আর কতদিন এভাবে হোস্টেলে লুকিয়ে থাকবো? কিন্তু ভেনাসা বলে, সেফটি ফার্স্ট, আমাদের সবাইকে এখানে লুকিয়ে থাকতে হবে, তাই হোস্টেলে চলো। মেট বলে, কিন্তু জেনকে বাইরে রেখে আমরা এভাবে যেতে পারি না। কিন্তু তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। এদিকে জেন ভয় পেয়ে এই জায়গাতে বসেছিল, আর তখনই সেখানে একটি ছেলে এসে বলে, তোমার কি ক্লাস নেই? সে তাকে তার নাম জিজ্ঞাসা করে, আর সে বু করে আওয়াজ করলে জেন ভয় পেয়ে যায় আর বলে, তোমার সমস্যা কি? সে বলে, তুমি এখানে কেন? তোমার কি কোনো ক্লাস নেই? জেন বলে, তাতে তোমার কি? এই বলে সে চলেই যাচ্ছিল, আর তখনই সে জেনের হাত টেনে ধরে আর বলে, এটা তোমার প্রথম ওয়ার্নিং। জেন প্রচুর চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। সে বলে, ক্লাস টাইমে যদি আমি আবারও তোমাকে এখানে দেখি, তাহলে আমি তোমার হাত ভেঙে দেব। এই বলে হাত ছেড়ে দিলে জেন বলে আর জিজ্ঞাসা করে যে সে কে। তখন সে বলে, তার নাম হচ্ছে এসি, আর সে হলো স্কুলের সুপ্রিম স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট। জেন ভাবে, এটাই কি সেই সুপ্রিম যার কথা তখন নিকি বলছিল? তাকে কি সবাই ভয় পায়? আর তখন জেন দেখে এসি তার হাত যেখানে ধরেছিল সেখানে পুড়ে গেছে, আর এর জন্যই সে এত চিৎকার করছিল। আর এরপর সে ক্লাসে চলে আসে, আর মেট তার হাত দেখে বলে, এখানে কি হয়েছে আর কে করেছে এটা? তখন টিচার এটা দেখে বলে, এটা তোমার প্রথম ওয়ার্নিং ছিল, এরপর আর সেম ভুল করো না। সে তাকে ফার্স্ট এইড বক্স দেয় আর বলে, দ্বিতীয় ওয়ার্নিংয়ে আরো ভয়াবহ শাস্তি দেওয়া হয়। ডেভ বলে, কিন্তু এটা কে করেছে টিচার? টিচার বলে যে সুপ্রিম করেছে, তাই তোমরা কোনো রুলস ভেঙো না দ্বিতীয়বার, তুমি এত লাকি হবে না। জেন মেটকে বলে, সে একদম ঠিক আছে। মেট বলে, আমি তোমার জন্য অনেক চিন্তিত ছিলাম, নেক্সট টাইম তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না। এরপর জেন ভাবে, এই স্কুলের অনেক সিক্রেট আছে, একটা ভুল মুভমেন্টের জন্য আমাদের বিপদ হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। কিন্তু যদি আমি কিছু না করি, তাহলে আমরা কিভাবে এখান থেকে বের হব? তখনই সে ম্যাটকে কিছু ছেলেদের সাথে কথা বলতে দেখতে পায়, আর তাকে জিজ্ঞাসা করে সে তাদের সাথে কি কথা বলছিল। ম্যাট বলে, তেমন কিছু না। আর এরপর আমরা অ্যাসিকে দেখি, তখন একটি মেয়ে তাকে গত রাতের হত্যাকাণ্ডের ব্যাপারে রিপোর্ট করছিল, যে গত রাতে 10 জন মারা গেছে, আর
কিছু হতাহত হয়েছে, মানে আহত হয়েছে। মেয়েটির নাম ছিল ফিজি। সে হলো এর সেক্রেটারি। আসলে এর নাম হচ্ছে এস, কিন্তু নর্মালি যদি আমরা বানান করি তাহলে এটা হচ্ছে এসি। আর যদি নাম হিসেবে বানান করি তাহলে হবে এস। তখন ছেলেটি বলে 10 জন না, আসলে 5 জন মারা গেছে। তাছাড়া ব্রিজ সিলভারিং ছোট ভাই মারা গেছে। তাই এই ছেলেটার নাম হলো অনিল। সে হলো স্টুডেন্ট গভর্নমেন্ট ভাইস প্রেসিডেন্ট। ফিজি বলে 15 জন, কিন্তু এটা তো আমার রিপোর্ট ছিল না। অনিল বলে তোমার ডাবল চেক করা উচিত ছিল। অনিল তখন বলে সে নতুন স্টুডেন্টদের সম্পর্কে সব খবর নিয়েছে, যে তারা সবাই এখানে মিশে গেছে। তবে তাদের মধ্যে একটি মেয়ে আছে যে সবচেয়ে বেশি সাহসী। সে তার প্রথম ব্লাডি নাইটে ক্যাম্পাসে হাঁটছিল, এমনকি ক্লাসও মিস করেছে। মেয়েটির নাম হলো জেন। ফ্রিজ বলে কিন্তু আমার রিপোর্ট তো এসব কিছুই নেই। অ্যাশ তখন তাকে বলে তোমার রিপোর্ট এত ভুল কেন? তুমি কি চাইছো আমি তোমাকে সেক্রেটারি থেকে বাদ দিয়ে দেই? এরপর অ্যাশ তাদেরকে বলে জেনের ব্যাপারে তোমরা খোঁজ নাও, আমি তার ব্যাপারে সবকিছু জানতে চাই। অনিল বলে কিন্তু কেন? সে বলে আমি তোমাদেরকে করতে বলেছি, করো, এত প্রশ্ন কেন করো? দেখা যাক জেন আর কি কি রুলস ভাঙতে পারে। এদিকে জেন দেখে 6:20 বাজে। তখন সে বলে সে ওয়াশরুমে যাবে। যা শুনে তারা সবাই বলে তুমি এটা কি করছো? এখন কেন বাইরে যাবে? তোমার কি মরার ইচ্ছে হয়েছে নাকি? কয়েক মিনিটের মধ্যেই তো ব্লাডি নাইট শুরু হবে। হঠাৎ 7টার পরেই তো ব্লাডি নাইট শুরু হয়। জেন তাদের উপরে অনেকটা বিরক্ত হয়ে যায় আর বলে আমি শুধু বাথরুমে যেতে চাই, আমার সত্যি পিক করার প্রয়োজন, আর আমি একদমই লেট করব না। মেট বলে আমিও তোমার সাথে যাব। তখনই নিষ্কাত এসে বলে একটা ওয়ার্নিং কি তোমার জন্য পর্যাপ্ত ছিল না? জেন বলে আমি শুধু বাথরুমে যেতে চাই, আর এটাই কি রুলসের এগেনস্টে? সে বলে না, তবে যত দ্রুত সম্ভব চলে আসবে, আর নিজের কৌতূহল নিজের মধ্যে রাখার চেষ্টা করো, না হলে এটা তোমার জন্য ভালো হবে না। আর এরপর তারা বাথরুমের দিকে চলে যায়। আর জেন মেটকে বলে আমি এটাই আসতে পারতাম না, তুমি কেন আমার সাথে আসতে গেলে? সে বলে আমি তোমাকে একা ছাড়তে চাই না, আর আমি সবসময় তোমার প্রোটেক্ট করতে চাই। যা শুনে জেন অবাক হয়। জেন ওয়াশরুমে এসে ভাবতে থাকে এই স্কুলে এসব কি হচ্ছে, আর কেনই বা হচ্ছে, আর অ্যাস কেনই বা সবাইকে ভয় দেখিয়ে রেখেছে, বা স্কুলটাই কে তৈরি করেছে। এইসব ভেবে তার মাথা ঘুরতে থাকে। আর তার নিকির কথাগুলো মনে পড়ে, যে তোমার সিকিউরিটি বা কিউরিয়াস তোমাকে অনেক বেশি খারাপ দিকে নিয়ে যাবে। সত্যিটা জানতে চাও তাহলে এটা তোমাকে বের করতে হবে, অথবা তোমার রুলস ব্রেক করতে হবে। এটা মনে পড়তে সে ভাবে ব্লাডি নাইট শুরু হওয়ার আগে সে চলে যাবে, নাকি এখানে থাকবে, আর সেটা যদি করে তাহলে তার সাথে কি হবে। আর এসব ভাবতে ভাবতে 7টা বেজে যায় এবং ব্লাডি নাইট শুরু হয়ে যায়। আর এই অ্যালার্ম শুনে সে অনেক ভয় পেয়ে যায়। বাইরে বেরিয়ে এসে ম্যাটকে খুঁজতে থাকে। তখন মেট তাকে চেপে ধরে লুকিয়ে যায়, আর সেখানে কালো মাস্ক পরা কিছু ছেলে চলে আসে। তখন তারা দুজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তারা তাদেরকে দেখতে পেয়ে তাদের পিছু করে। কোনো রকম তারা বক্স ফেলে বাইরে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে আরো একটি দল চলে আসে তাদের উপর হামলা করার জন্য। তারা তখন দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সামনে আরো অনেকে তাদের উপর হামলা করতে থাকে। আর তারা দুজনে তাদের থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। দুজনে সবাইকে মেরে পালিয়ে যাচ্ছিল। তখনই তাদেরকে ধরতে আসলে তারা তাদের সাথে ফাইট করতে থাকে। কিন্তু তখন একটি ছেলে মেটের পায়ে পেরেক দিয়ে আঘাত করে, কিন্তু তবুও তারা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর সবাই তাদের ধাওয়া করতে থাকে। মেট আর জেন একটা জায়গায় লুকিয়ে যায়। তখন জেন তাকে বলে এখনই সময়, আমাদেরকে সত্যিটা জানতে হবে। মেট বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমরা মরতে মরতে বেঁচে গেছি। জেন বলে কিন্তু আমাদেরকে এই জায়গার সত্যিটা সম্পর্কে জানতে হবে।
যেন আমরা এখান থেকে বের হতে পারি। মেট বলে, কিন্তু যদি তুমি এটা করো তাহলে তোমার ক্ষতি হতে পারে। তুমি কি সেদিনের লাশটা দেখোনি? তুমি কি চাও যে তোমার পরিণতি তার মতো হোক? তাই চলো এখন হোস্টেলে ফিরে যাওয়া যাক। কিন্তু জেন বলতে থাকে, এটাই সত্যি জানার একমাত্র সুযোগ। মেট তার কাছে রিকোয়েস্ট করতে থাকে এরকমটা না করার জন্য। সে বলে, আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে যা জানি সব কিছু তোমায় বলবো, কিন্তু এখন হোস্টেলে ফিরে চলো। যা শুনে জেন একটু শান্ত হয় আর তারা বক্স থেকে বাইরে বের হয়। তারা আসলে ময়লার বক্সে লুকিয়েছিল। মেটের পায়ে অনেক আঘাত লেগেছিল, সে হাঁটতে পারছিল না। তাই সে জেনকে বলে এখান থেকে পালিয়ে যেতে, নিজেকে বাঁচাতে। কিন্তু জেন তাকে কিছুতেই ছেড়ে চলে যাবে না। সে বলে, এটা আমার ভুল ছিল। ম্যাট তখন পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল আর পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল। তাই জেন তার জন্য অনেক কান্না করতে থাকে। আর তখনই সেখানে সবাই এসে হাজির হয় আর তাদেরকে ঘিরে ফেলে। জেন তাদেরকে বলে, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো তোমাদের সাথে কোনো ভুল করিনি। সে চিৎকার করে বলে, তোমরা কেন আমাদের সাথে এরকম করছো? তখন সে কান্না করতে থাকে আর 3 পর্যন্ত গুনতে থাকে। আর তখনই সেখানে একটি ছেলে চলে এসে তাকে দেখে সবাই ওখান থেকে পালিয়ে যায়। ছেলেটির মুখেও মাস্ক ছিল, তবে তার মাস্কের কালার ছিল রেড কালার। আর এখানে দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তো কেমন লাগলো দ্বিতীয় এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।